বলছে আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে বলছে। তা আওয়ামী লীগ যদি ঘাপটি মেরে বসে আছে থাকে, এটা তার পলিটিক্সের অংশ, তার রাজনীতির অংশ। রাজনীতিতে কিন্তু অনেকগুলো বিষয় থাকে, যেই বিষয়গুলো তো আপনি এড়াইয়া যেতে পারবেন না। আমরা এখন যেমন কথায় কথায় শুনতেছি ওই যে ব্যালট পেপার বেশি বানাইছিল, ওই যে ডাকসু। আপনি এই যে নির্বাচনটা এখানে হলো, এই নির্বাচনটা একটা প্রক্রিয়া। এটা তো সকালে ভোট দিতে গেলেন ওই দিনই না, তার আগে নির্বাচনী প্রচারণা চলে, সব কিছু চলে, কে কোথায় কি করতেছে সব মুভমেন্ট, মানে সবার কিন্তু খবর রাখে প্রত্যেকে। এই যে মাঠে যখন নির্বাচনী হাওয়া বইবে, তখন এক দলের নেতা গিয়ে এক বাসায় কি বইলে আসলো, তখন আরেকজনে গিয়ে ওখানে আবার কথা বলে। তার মানে কি, এগুলা অনুসন্ধান করে যে নিজের কার্যক্রম আগানো। আজকে যদি আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে থাকে, এটার জন্য আমি যদি ওই তার কথাটা ধরেই বলি, দায়টা কার? কেন বলছি কথাটা? এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার কথা যেটা বললো যে আসতেছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে সরকার। আর পুনর্বাসন বলতে যা বোঝায়, এটা তো টু সাম এক্সটেন্ট আছে। তো তাদের তো বিরাট বড় সংগঠন, সে লোকগুলো সব তো দেশ ছাড়েনি, সব তো দেশে আছে। তো সে তো দেশটা যখন আছে, তাহলে আওয়ামী লীগ আছে। আবার উল্টা দিকে আসেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো আছে, আওয়ামী লীগের রাষ্ট্রপতিটা আছে না? তারপরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তাকে যখন কেউ ফেরত মানে পৌঁছাই দিয়ে আসলো, চলে গেলেন, আমরা বলি পালায়ে গেছেন, তাদের ভাষায় যে পালান নাই গেছে, যেভাবে উনি দেশ ছাড়ছেন। তো দেশ ছাড়তে আজকে এই সরকার বলুক আর রাষ্ট্রের নিয়ম বলুক, উনি যেহেতু কাউকে না বলে চলে গেছেন, সংবিধানে পালায়ে যাওয়ার বিধান নাই, সেই বিতর্কে আমি যাচ্ছি না। উনি যে চলে গেলেন, তাকে যারা পৌঁছাই দিয়ে চলে আইসা বহাল তবিয়তে কাজ করতেছে, এখন তার সে যদি অপরাধী হয়, তাকে কিন্তু আমরা চাচ্ছি যে ফেরত আসুক। তাহলে যারা পৌঁছাই দিয়ে আসলো, দে আর নট আনসারেবল, তারা তো কাজ করতেছে। তো সেখানে এই যে কাজ করতেছে, আমি যদি জনগণের অংশ হিসেবে ধরি ওনাকে, আমি জনগণের অংশ, কোনো দলের অংশ ধরলাম না, আমি একটা সচেতন নাগরিক। সচেতন নাগরিক হিসেবে তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আজকে তুষার ভাই যদি দেখে যে একটা নাম করা ক্রিমিনালের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং আমি তাকে অমুক জায়গায় পৌঁছাই দিয়ে আসছি, সে কিন্তু একটা ইনফরমেশন দিতে পারলেও দিবে যে রাজ্জাকি সাহেব এটা করছে। তো সেই হিসাবে এই যে পুনর্বাসনে পৌঁছে দেওয়া হয়ে গেছে না পালিয়ে গেছে, এই তো একটি বিতর্ক। বিতর্ক থাকুক, কিন্তু আপনি যদি পৌঁছায় দিয়ে আসেন, তাও তো আমি দিয়ে আসছি। আর পালায় যদি যায়, তাহলে আমি পালানোর সহযোগিতা করছি। আসার পর তো আমি বহাল তবিয়তে আসি। এই যে বিষয়গুলো, তা আওয়ামী লীগ পুনর্বাসিত আছে, আওয়ামী লীগ পুনর্বাসিত আছে। এখন আপনি আসেন, ভোট দিতে পারবে কি পারবে না, সেটা তো প্রধান উপদেষ্টা বলছি যে বিচার কার্যক্রম পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এখন আপনি মনে করেন, আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমি জানি কি হবে না হবে, আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না। সম্ভাব্য আমাদের সম্ভাবনা যা যতটুকু আগাইছে মামলা, তাতে অক্টোবর বা নভেম্বর হয়তো একটা জাজমেন্ট হতে পারে। আচ্ছা, ধরে নিলাম একটা তর্কের খাতিরে একটা জাজমেন্ট হইলো, কেউ মৃত্যুদণ্ড হইলো, কেউ খালাস হলো, হট এভার ইট ইজ। ঠিক তারপরেই তো যেহেতু বিচার হয়ে গেছে, তাহলে তো কেউ ক্লেম করতেই পারবে তখন যে আমার বিচার হয়ে গেছে যখন আমার দলের, এইবার আমার আদেশ প্রত্যাহার করো, এবং প্রত্যাহার করলে সে নির্বাচনে যেতে পারবে যদি ওই কথা ঠিক রাখে। সুতরাং নির্বাচন, একটা বিচার যদি হয়ে যায়, কথার কথা বলছি, তাহলে তাদের দ্বারটা ওপেন হয়ে যায় নির্বাচন করার জন্যে, কারণ কথা ছিল যে বিচার পর্যন্ত স্থগিত রাখা। সুতরাং আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত অলরেডি আছে, শুধু কার্যক্রমটা। আর নিবন্ধন স্থগিত কেন? কার্যক্রম স্থগিত করছে বলে নির্বাচন কমিশন বলছে ওনার নিবন্ধন স্থগিত। তো কালকে যদি তার উইথড্র হয়ে যায়, সেটাও ফেরত আসবে। সুতরাং আমার কাছে মনে হয় সেটা যে খুব বেশি কিছু কঠিন আমার কাছে মনে হয় না। আর একটা কথা বলি, তুষার ভাইয়ের কাছে খুব বিনয়ের সাথে আমি বলছে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল। ওই যে না, ওরা তো নিজেদের অন্তর্বর্তী বলেছিল। না, তারা অন্তর্বর্তী বলে নাই, তত্ত্বাবধায়ক সরকার না, কাগজে কলমে না। আইনে তো এটা তত্ত্বাবধায়ক হয় না ভাই, 2 বছর কেন? আমি মানলাম, আমি সেটা বলছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার আইসা যেই মেয়াদ 3 মাসের মধ্যে নির্বাচন করা সেটা করেননি। পরে আমি যতটুকু জানছি তারা অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছিল, সম্ভবত হাইকোর্ট থেকে, সোফার আমি জানি না, তবু আমি ধরে নিলাম এটা যেহেতু অতীতের। কিন্তু এই যে সরকারটা, এর নামের কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। তার অ্যাপয়েন্টমেন্টই হইল অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। আমি এটা তার পক্ষে বিপক্ষে বলছি না, এটা ক্লিয়ার করছি। অন্তর্বর্তী সরকার মানি হচ্ছে একটা আউটগোয়িং সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, ইন দ্য ফর্ম অফ ইলেকশন আসুক। কিভাবে আসবে আমি জানি না, ইলেকশন তো ডেট দিছে, এর মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন। তো এই একটা সরকার গেছে আর একটা সরকার আসবে, মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন। আমি বলছি তার ডেট দেয় নাই, মানে ডেট তো উনি নিজে দিচ্ছেন, আমি সেটা বলছি। সুতরাং আমরা সেখানে থাইকে আমরা এখন নির্বাচনের দিকে থাকি, এবং নির্বাচনটাকে করা যায় কি হয় না এই সংখ্যা কিন্তু আমরা না, এই যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারাও সংখ্যা প্রকাশ করতেছে। কেন করতেছে সেটার উত্তর তারা দিবে। কিন্তু আমরা যেটা দেখতেছি, এখন পর্যন্ত কিছুই গোছানো হয়নি। আমরা কিন্তু অনেকগুলা কমিশন, 7টা-8টা কমিশন হয়েছে, তারা রিপোর্টও জমা দিছে, তার আলোকে কি হয়েছে আমরা জানি না। 2 নম্বর, এই ঐক্যমত্যের কমিশন হচ্ছে, সংস্কার হচ্ছে, যে আলাপগুলো হচ্ছে, সেই আলাপগুলোতে কি হচ্ছে, এটা ওইটা একমত হয়েছে, ওইটা একমত হয়েছে, ইত্যাদি ইত্যাদি, বাস্তবায়ন হবে নেক্সট পার্লামেন্ট আসার পর,
পরবর্তী 2 বছরের মধ্যে। কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদদের যে বৈশিষ্ট্যগুলো অতীতে দেখে আসছি, তাতে আমার কাছে এই বিষয়গুলো একেবারে অনর্থক টাইম নষ্ট হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এগুলো কিছুই হবে না, কারণ সবাই বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, অনন্তকাল ধরে বইলে আসতেছে। তার মানে সকাল বিকেল আপনি পরিবর্তন করতে পারবেন। 2, আপনি যখন পার্লামেন্টে যাবেন, কিভাবে যাবেন সেই প্রক্রিয়া বৈধ অবৈধ সেই আলাপ অনেক হয়েছে, সেখানে যাচ্ছি না। কিন্তু আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর আপনি যারা আজকে নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন যে সমস্ত বিষয়ে, এবং তারা যদি 2/3 মেজরিটি নিয়ে চলে যান কোনো কারণে, তখন তারা বলবে এইসব বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, করবো না। আর বাকিগুলা যখন করছি বিফোর ইলেকশন, আফটার ইলেকশন ইট ইজ নট পারমিটেড বাই দ্য পার্লামেন্ট। সুতরাং এগুলো ওয়েস্টেজ অফ টাইম। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় আমার একটা জায়গায়, ইউনূস সাহেবকে আমি পলিটিশিয়ান ধরি না, তার দলকে লোকজনকে তো পলিটিশিয়ান ধরি না, তার চেয়ে অনেক অযোগ্য লোক এখানে নিছে, কালচারাল অ্যাডভাইজারও বানাইছে। এটা কেন না? না না, আমি তুষারকে তো আজকের থেকে চিনি না, আমি সেই অর্থে বলছি এটা। তো এই সব কিছু দিয়ে আমি মিলাই যে তাহলে কি রেজাল্টটা দাঁড়াচ্ছে কি, তাহলে রাজনীতিবিদ যারা আমরা আলাপ করতেছি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অদ্যাবধি আমরা যে একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারি নাই, এই দায়টা, এই ব্যর্থতাটা কিন্তু আমরা রাজনীতিবিদদের তথা আমরা জনগণও যদি আমাদের এটা এখন আমরা কিভাবে নির্বাচনটা নিব, কিভাবে একটা সুন্দর নির্বাচন নিয়ে আমরা যাবো সামনের দিক, এই দায়টাও কিন্তু রাজনীতিবিদদের। ইউনূস সাহেব আজকে আছে কালকে নাই, ওনার কোনো রাজনৈতিক কমিটমেন্টও নাই। সেটি এখন আসলে চূড়ান্ত হয়নি। মাঠে হবে ফয়সালা নাকি টেবিলে হবে সেটি নিয়ে আলোচনা আছে এখনো, সেটি হয়তো সামনে আমরা দেখতে পাবো। মাঠে আর টেবিলে যদি আনেন, তার মানে মাঠে চলছে আন্দোলন, টেবিলে আসবে ফলাফল ঘোষণা, নির্বাচন। সুতরাং সেটা তো বললামই প্যারালাল চলতেছে। এই প্যারালাল যদি দুইটা জিনিস চলে, দুইটা যদি প্যারালাল চলে, আমি বলবো এটা করতে হবে এটা করতে হবে, সেটা একটা অনিশ্চয়তার পথ। তারপরে আমি সব শেষ করে দিচ্ছি আমার বক্তব্য, আমি যেটা কমনলি সব জায়গায় বলি, বাংলাদেশে এই মুহূর্তে আপনি রাজনৈতিক স্টেক হোল্ডার ধরলে, আমি আওয়ামী লীগকে তো ধরবো না আপাতত, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, 3টা মিলে একটা স্টেক হোল্ডার হইতে হবে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে। হাউ দে উইল ডু ইট ইজ দেয়ার হেডেক। সেকেন্ড স্টেক হোল্ডার বলবো আমি সরকারকে। থার্ড স্টেক হোল্ডার, এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে সেনাবাহিনীকে আপনি বাদ দিতে পারবেন না। সুতরাং এই 3টা স্টেক হোল্ডার যদি দেশের স্বার্থে ঐক্যমত্যে আসে, তাইলে একটা নির্বাচন হওয়ার ব্যাপার মোটামুটি নিশ্চিত। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এ পর্যায়ে আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, আমার সামনে আরেকটি নির্বাচন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্বাচন, যেটি নিয়ে সারা দেশে বহুল আলোচনা হচ্ছে। গতকাল আমরা দেখেছি তামিম ইকবাল একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য। সেই বক্তব্যের পরে আবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি বক্তব্য দিয়েছেন একটি গণমাধ্যমকে। আমি তামিম ইকবালের বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। তামিম ইকবাল বলেছেন, এখন যারা বিসিবিতে আছেন তারা যেভাবে ইলেকশন করছেন সেভাবে তারা জিততেও পারেন, তবে এটা ইলেকশন হচ্ছে না। আমি একটা কথাই বলবো যে ক্রিকেট হেরে গেছে। আপনারা বলেন যে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে, তাদের বলবো আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচনে বিসিবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। তামিম ইকবালের বক্তব্য এটি আমরা সবাই শুনেছি কালকে গণমাধ্যমে, টেলিভিশনে। তামিম এবং তার সঙ্গী অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে গেছে নির্বাচন থেকে। আমি মনে করি যে তামিমের নিজে থেকে পরবর্তীতে সাংবাদিকদের সামনে এবং এরকম টকশোতে এসে বললে ভালো হতো যে কেন তারা সরে গিয়েছেন, বিষয়টা পরিষ্কার করলে ভালো হতো। আমার সঙ্গে কথা হয়েছে, যদিও তিনি সময় দেবেন বলেছেন। যদি দেন তাহলে আমি মনে করি সেটাই সঠিক হবে, কারণ তিনি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু যে বিষয়টি আমাকে দুঃখিত করেছে সেটা হচ্ছে যে আমরা এত কিছুর পরও একটা সাধারণ একটা অ্যাসোসিয়েশন, একটা ক্রিকেট বডি, সেখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারছি না, যেখানে সবাই শিক্ষিত, অর্থবিত্তশালী, প্রত্যেকের সামাজিক পরিচয় আছে, অনেকেই ক্রীড়া সংগঠক, অনেকে খেলোয়াড়। এইরকম একটা জায়গাতে যেখানে কিনা খেলার সাথে সম্পৃক্ত নন এমন লোকদের থাকার কথাই না, সেইখানে একটা নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। এটা খুব দুঃখজনক। এবং এর চেয়েও বড় দুঃখজনক হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডটা একটা সিন্ডিকেশনের জায়গাতে পরিণত হয়েছে। দুঃখের সাথে বলি, এই ক্রিকেটে প্রচুর পয়সার আমদানি আছে এখন। এবং যে টাকাটা আসে, একদিকে যেমন আমাদের দর্শকরা প্রচুর খেলা দেখেন, এর বাইরে স্পন্সররা আসেন, প্রচুর টাকা পয়সা খরচ করেন, এর বাইরে আইসিসি থেকেও আমরা কিছু সহায়তা পাই, এবং আমাদের যে ক্রিকেট স্টেডিয়ামগুলি আছে এগুলার ব্র্যান্ডিং, এগুলার নানান ধরনের ব্যবহার, আমাদের এন্ডোর্সমেন্ট, বহু জায়গা থেকে আমরা পয়সা পাই এখন এই ক্রিকেট বোর্ড। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে জানতেন যে ক্রিকেট বোর্ডের নাকি জমাই আছে প্রায় 1200 কোটি বা তারও বেশি টাকা। এখন এইখানে কি করে যে লেনদেন হয় এটা কিন্তু কখনোই স্বচ্ছ না। যেমন রাইটস বিক্রি হয় খেলার, আপনি লক্ষ্য করলে দেখবেন যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং টিভি চ্যানেল আওয়ামী লীগের সময় এইটা ইচ্ছামতো এনজয় করেছে। এবং এই সিদ্ধান্তগুলি হতো কোথায় নিশ্চয়ই জানেন, এই অকশনগুলি কখনো শ্রীলঙ্কায়, কখনো দুবাইতে।
এবং দুবাই ভিত্তিক, ভারত ভিত্তিক এবং আন্তর্জাতিক যে জুয়ারি চক্র, সেই জুয়ারি চক্রের সঙ্গে ক্রিকেট খেলার যে ওতপ্রোত সম্পর্ক আছে এবং তার সঙ্গে জড়িত হয়ে আমাদের একাধিক ক্রিকেটারেরও ক্রিকেট জীবন বিঘ্নিত হয়েছে। আমার সবচেয়ে প্রিয় একজন ক্রিকেটার আশরাফুল, যার অসম্ভব প্রতিভা, সেই আশরাফুলকে আপনি জানেন যে ম্যাচ ফিক্সিংয়ের জন্য কষ্ট পেতে হয়েছে। এমনকি সাকিব পর্যন্ত 1 বছরের নিষেধাজ্ঞার মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ চালাচালি করার কারণে। মিরপুরে একবার এক ভারতীয় জুয়ারি এবং তার সঙ্গে অন্যদেরকে আটকও করা হয়েছিল প্রিন্স নামে একটা হোটেল থেকে, আপনার মনে আছে কিনা জানি না। তার মানে এই ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা ওখানে আছে, দুর্নীতি আছে, এই রাইটস এবং অন্যান্য ইস্যু নিয়ে, এন্ডোর্সমেন্ট নিয়ে বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং ক্রিকেট বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার লেনদেন আছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা সিন্ডিকেট যেহেতু আছে, এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ডটাকে উদ্ধার করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি এটা ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারে নাই। এখনও এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করে যাচ্ছে, কিন্তু যে কোনো এক পক্ষের অভিযোগ তো সত্যি, এবং দুই পক্ষই কিন্তু অভিযোগ করছে একই রকম। তার মানে এই কথাটা সত্যি, দুই পক্ষের যে কোনো এক পক্ষ দায়ী, কিন্তু এই যে ফিক্সিং, এই যে বেটিং, এই যে অসাধু তৎপরতা, এই যে আত্মীয় স্বজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা অথবা দলীয় লোকজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা, এই কথাগুলি তো সত্যি। কোন পক্ষ দায়ী এটা না করে বরং চিন্তা করতে হবে ঘটনাটা ঘটেছে এবং ঘটেই চলেছে। আর আরেকটা কথা তিনি যেটা বলেছেন যে তামিম ইকবাল গিয়ে বিরাট কোহলিকে বলে দিয়েছেন, বিরাট কোহলি গৌতম গম্ভীরকে বলেছেন। এখন আমি ইলেকশন করছি না এবং আমার দুঃখ বেদনার কথা আমি গৌতম গম্ভীরকে বলি নাকি বিরাট কোহলিকে বলি, তাতে কি অসুবিধা আছে? এইটা কি সরফরাজকে বললে ভালো হইতো, কিংবা যে শাহিন আফ্রিদিকে বললে ভালো হইতো? বিরাট কোহলিকে বলাটা অন্যায় হয়ে গেছে। যাকে খুশি তাকে বলতে পারে, কালকে নাসির হোসেনরে বললেই কি, কিংবা ধরেন একেবারে বৃদ্ধ হয়ে গেছে এরকম, তাদের সঙ্গে কি বন্ধুত্ব থাকে, যার সাথে যার বন্ধুত্ব আছে আড্ডা দিবে বলবে। আমার জানার ইচ্ছা হচ্ছে বিরাট কোহলি এটা শুনে আবার জানিয়ে দিয়েছে এখানে, মানে বিরাট কোহলিকে তামিম কি বলেছে এটাকে বা বিরাট কোহলি এখানে ফোন করে জানিয়েছে কিংবা বলে বিরাট কোহলি গৌতম গম্ভীরকে বলেছে, গৌতম গম্ভীরকে এখানে বলে দিয়েছে তার গাম্ভীর্য সহ? এটা তো আমার প্রশ্ন। এইসব আলোচনা না করাই ভালো। ঘটনা কি ঘটেছে এইটা বরং বিবেচনা নেওয়া উচিত, এবং এই যে একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেল এটা নিয়ে চিন্তা করা উচিত, এবং কি করে এই নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য করা যায়, কি করে ক্রিকেট বোর্ডকে অসাধু তৎপরতা থেকে মুক্ত করা যায়, এইগুলোর বিবেচনা করা উচিত। আপনি কি এইটা জানেন যে বাংলাদেশে যত ক্রিকেট প্রচার হয়, যাই হয়, ক্রিকেট দেখানোর সময় যে মাত্র একটা প্রতিষ্ঠান গিয়ে সব কন্ট্রাক্টগুলো পায়? জি, এটা আপনি জানেন? হ্যাঁ। এবং এটাও কি জানেন গত এই 16 বছরে একটি বা দুটি টিভি চ্যানেলই সব ক্রিকেট খেলা দেখিয়েছে, অন্যরা দেখাতে পারে নাই বা সুযোগ পায় নাই? আপনার কি মনে হয় এটা টাকার অভাবজনিত কারণে হয়েছে? অন্যদের টাকা পয়সা ছিল না, অন্যদের ক্ষমতা ছিল না, অন্যরা কম বিড করেছে সেই জন্য? এইগুলা আপনিও জানেন, আমিও জানি, তুমিও জানো, কিন্তু কেউ জানে না। তো বিরাট কোহলি জানলে অসুবিধা কি? আমিও জানি, আপনিও জানেন, বিরাট কোহলিও জেনেছে, অসুবিধা কি? এতে করে কি হবে? কিছু হবে না। এই যে ভিডিওটা দেখেন নাই যে একটা চেক নিয়ে এটা ফেলে দিল, একটা ভিডিও এসেছে, রিল, আমি ফেসবুকে দেখেছি। তারপরে একটা দল আবার নিল না পুরস্কার। তো এইগুলা সারা দুনিয়ার চিত্র, সেইখান থেকে আমরা বের হয়ে আসতে চাই, সেটা হলো না। আর এইসব ডামাডোলের মধ্যে আসল কথা হারিয়ে গেল, আমাদের দল জিতলো না, আমাদের দল ঘাটে যায় কিন্তু তরি পায় না, এবং এই জিনিসই খালি হতে থাকবে। বোর্ডের চাইতে বড় ব্যাপার হচ্ছে বোর্ড ইজ ফেইলিং টু ডেলিভার আস রেজাল্টস। বাংলাদেশ খেলে, জিতে, চ্যাম্পিয়নশিপ পায় না, রানার আপ হয় না, ফাইনাল পর্যন্ত যাইতে পারে না। এবার একটি সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ প্রত্যেকবারই সুযোগ আশপাশ দিয়ে যায়, কখনো আফগানিস্তানের কাছে হেরে যায়, কখনো শ্রীলঙ্কার কাছে হেরে যায়, ভারত পাকিস্তানের কাছে তো ইচ্ছা মতো হারে। তো এইটা হচ্ছে ঘটনা। They are failing to deliver results despite having millions of taka in their account, wonderful and world famous cricketers and organizers in their board, and also rich people with vested interest in the board and political influence. লোকজন লেখে ইংরেজি বলে আমরা পারি না, একটু ইংরেজিতে কথা বললাম, বুঝতে পারছেন জাকির? আসলে এখনই উত্তর দিতে হচ্ছে এইভাবে। দুদিন পরে উর্দু জানি এটা প্রমাণ করতে হবে, হিন্দি জানি এটা প্রমাণ করতে হবে, ফ্রেঞ্চও শিখে আসতে হবে। ইংলিশ জানা না জানা দিয়ে বাংলাদেশে জ্ঞান ঠিক হয়। এজন্য ইংরেজি উপস্থাপক দেখলে সাক্ষাৎকার দিয়ে দেয়। এইটাই হচ্ছে আমাদের হীনমন্যতা, 200 বছরের পরাধীনতার, এবং তারপরে 80-90 বছরের পরাধীন যেসব দেশে ছিলাম সেই সব দেশের ভাষায় গিয়ে শিক্ষা অর্জন করে পিএইচডিকে জ্ঞানের সর্বোচ্চ মনে করা। জ্ঞানী লোকের ডিগ্রি লাগে না, জ্ঞানী লোক যে জ্ঞান পয়দা করে ওইটা দিয়ে ডিগ্রি হয়। নজরুলের কবিতার উপরে পিএইচডি হয়, রবীন্দ্রনাথের কবিতার উপরে পিএইচডি হয়, লালনের গানের উপরে পিএইচডি হয়, সুলতানের ছবির উপরে পিএইচডি হয়। এরা কেউ ডক্টরেট করে নাই। পৃথিবীতে হাজার হাজার ডক্টরেট আছে, পিএইচডি আছে, পৃথিবীতে শত শত পুরস্কার পদক বিজয়ীরা আছে, কিন্তু পৃথিবীতে নতুন জিনিস সৃষ্টি করার ক্যাপাবিলিটি এইরকম লোক 1-2 হয়। ফলে আমি মনে করি নড়াইলের সুলতান
যিনি সোনারগাঁতে বসে বসে ছবি এঁকেছেন মাটি দিয়ে, রং দিয়ে,